সারা দেশে ঝরছে বৃষ্টি, সপ্তাহ জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, চট্টগ্রাম সিলেটে ভূমিধসের শঙ্কা। আদালতে না গিয়ে অডিও ভিডিওতে বিচার কাজে অংশগ্রহণ উপেক্ষিত সুপ্রিম কোর্টের নির্দেশনা। সাংগঠনিক শক্তি হারিয়েছে জঙ্গিরা, বলছে সিটিটিসি। হোলি আর্টিজান মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, অপর ম্যাচে জর্জিয়াকে 4-1 গোলে হারালো স্পেন। দেশের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2-3 দিন কোথাও হালকা মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হবে। তবে ভারী বর্ষণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। অতিবৃষ্টির ফলে উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি বাড়তে পারে। রিপোর্ট মানিক শিকদারের। মৌসুমী বায়ুর প্রভাব ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রায় সব জায়গায়, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি দুর্বল ও নিষ্ক্রিয় হয়ে পড়লেও মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহব্যাপী সারা দেশেই বৃষ্টি হতে পারে। সকল বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে এটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম ডিভিশন, এই সকল জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া চেরাপুঞ্জি, আসাম সহ দেশের উজানে ভারী বৃষ্টির ফলে নদ নদীর পানি বাড়তে পারে। উজানের বৃষ্টিগুলো কিন্তু আমাদের বাংলাদেশে আসে এবং সেই সাথে যদি আমাদের এখানে অতি ভারী বৃষ্টি হয় এবং অল্প সময়ের ব্যবধানে অনেক বৃষ্টিপাত হয়, তাহলে স্বাভাবিকভাবেই পানির উচ্চতা বা বন্যার পরিস্থিতি আরও একটু খারাপ হতে পারে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও রয়েছে। গরম অনুভূতি অনেক বেশি থাকবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আদালতে হাজির না হয়ে অডিও ভিডিওতে দেশ বিদেশ থেকে বিচার কাজে অংশগ্রহণের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা এখনো কোনো মামলাতেই প্রয়োগ হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতগুলোতে উচ্চ মাত্রার ইন্টারনেট সেবা, অবকাঠামো সহ অন্যান্য সুবিধা না থাকলে এই নির্দেশনা বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়বে। রিপোর্ট শাকির আরজু। মামলার বাদী বিবাদী কিংবা সাক্ষী হাজির না হওয়ায় বিচার কার্যক্রম দীর্ঘায়িত হয়, বাড়ে মামলা জট। মামলা নিষ্পত্তিতে বছরের পর বছর, যুগের পর যুগ কেটে যায়। দীর্ঘসূত্রিতায় হতাশাগ্রস্ত হন বিচার প্রার্থীরা। দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলা আছে প্রায় 42 লাখ। জট কমাতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও নানা সংকটে আলোর মুখ দেখছে না। মামলা জট কমাতে গত বছর নিম্ন আদালতের বিচারকদের জন্য সুপ্রিম কোর্ট প্র্যাকটিস নির্দেশনা জারি করেন। ফলে আদালতে হাজির না হয়ে কারাগারে কিংবা দেশের বাইরে বসেও বিচার প্রত্যাশী বা বিচার সংশ্লিষ্টরা শুনানিতে অংশ নিতে পারবেন। হাসপাতাল, সেফ হোম, শিশু উন্নয়ন কেন্দ্র, নিরাপত্তা হেফাজত ছাড়াও অন্য যে কোনো স্থানে শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিগণ সমন্বয়কারী হিসেবে থাকবেন। বছর পার হতে চললেও এখন পর্যন্ত একটি মামলাতেও প্রয়োগ হয়নি এই নির্দেশনা। তবে এটার অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের দেশে বিচারিক আদালতগুলোতে এই ধরনের অবকাঠামো তৈরি করা প্রয়োজন। আমাদের খুব সুপার স্পিডি ইন্টারনেট প্রয়োজন, অত্যাধুনিক যন্ত্রপাতি প্রয়োজন। একই সাথে বিচারিক আদালতের বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ বিচারক এবং অন্যান্য যারা অফিসিয়াল আছে প্রত্যেকের প্রশিক্ষণের প্রয়োজন এটি পরিচালনার জন্য, যাতে তার প্রোটোকলটা মেনে গ্রহণ করেন। তবে বাধা দূর করে তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলা পরিচালনা করলে মামলা নিষ্পত্তির হার বাড়বে বলেই মত দিলেন অ্যাটর্নি জেনারেল। আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগ এখন যেটা করা হয়েছে, স্মার্ট কোর্ট করা হলো, এখন
দেশের বাইরের থেকে মামলা করা যাবে, দেশের থেকে করা যাবে, যে কোনোভাবেই করা যাবে। এই বিষয়গুলো মাথায় নিয়ে যদি আমরা কোর্টগুলোকে এভাবে সাজানো হয়, এবং অনেক কোর্টে আমরা ইয়ের সময় করছি না সবাই, করোনা মহামারীর সময় তো আমরা সবাই অনলাইনে মামলা করেছি। তো এইটাকে একটু যদি আমরা ত্বরান্বিত করতে পারি এবং এটা উদ্যোগ নিয়ে যদি করা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এটা কার্যকর হবে এবং এটা অনেক সুবিধা হবে মানুষের। ডিজিটাল যুগে এসে বিচার বিভাগের এই সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব দেশের আদালতগুলোতে কার্যকর করা না গেলে মামলাজট কমবে না বলে মত আইনজীবীদের। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। হোলি আর্টিজানের মতো আর কোনো ঘটনা ঘটানোর সাংগঠনিক শক্তি জঙ্গি গোষ্ঠীর নেই বলে দাবি করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। 8 বছর আগের ওই জঙ্গি হামলায় 24 জনকে হত্যার দায় কারাগারে আছে আমৃত্যু কারাদণ্ড পাওয়া 7 জঙ্গি। তবে হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় বের হলে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিলে যাবেন রাষ্ট্রপক্ষ। রিপোর্ট মোহাম্মদ কবিরের। 2016 সালের 1 জুলাই রাতে রাজধানীর গুলশান হোলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলা চালায় বিপদগামী তরুণেরা। 17 বিদেশি নাগরিক সহ 20 জনকে হত্যা করে তারা। হামলার ঠেকাতে গিয়ে নিহত হন 2 পুলিশ কর্মকর্তা। পরে হাসপাতালে মারা যান হোলি আর্টিজানের 2 কর্মচারী। ভোরে সেনাবাহিনীর কমান্ডোদের থান্ডারবোল্ট অভিযানে মারা যায় হামলায় সরাসরি অংশ নেওয়া 5 জঙ্গি। রেস্তোরাঁ থেকে উদ্ধার করা হয় জীবিত 13 জনকে। সশস্ত্র জঙ্গি গোষ্ঠী এই রেস্তোরাঁয় হামলা চালিয়েছে। আমরা শুধু এটুকু বুঝতে পারছিলাম অনেক বিদেশি এই রেস্তোরাঁর ভিতরে আটকে রয়েছে, তাদেরকে দ্রুত উদ্ধার করা জরুরি। ওই জঙ্গি হামলা ও নৃশংস হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড নিয়ে কারাবন্দী এখন জেএমবির 7 জঙ্গি। বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড দিলেও পরে সাজা কমিয়েছেন হাইকোর্ট। তবে জঙ্গিদের বিন্দুমাত্র অনুকম্পা দেখানোর সুযোগ নেই মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিতে সর্বোচ্চ আদালতে আপিল করবেন রাষ্ট্রপক্ষ। মৃত্যুদণ্ড বহাল থাকাটাই আমি মনে করি যে এটা যথার্থ ছিল ওদের জন্য। তারাই কিন্তু ওদেরকে মদত দিয়েছে, তাদের অস্ত্র দিয়েছে, পয়সা দিয়েছে, তাদের সহায়তা করেছে, সব কিছু কিন্তু ওরাই, মানে মূল পরিকল্পনার অনেক অংশে ওরা ছিল এই ঘটনার। যার ফলে ওদের প্রতি বিন্দুমাত্র অনুকম্পা দেখানো আমি মনে করি সুযোগ নাই। জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়ায় সাংগঠনিকভাবে তাদের আর কোনো হামলার শক্তি নেই বলে জানিয়েছে সিটিটিসি। জামিনে থাকা জঙ্গিদের রাখা হয়েছে কঠোর নজরদারিতে। বিভিন্ন সময়ে তারা তাদের রিঅর্গানাইজ করার চেষ্টা করেছে, সংগঠিত হওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদের সিটিডিসি তথা বাংলাদেশ পুলিশের তৎপরতার কারণে তারা নিজেদের সংগঠিত হতে পারে নাই। তারা তাদের শনাক্ত বা সংগঠিত হওয়ার পূর্বেই আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় এনেছি। নতুন প্রজন্মকে জঙ্গি তৎপরতা মুক্ত রাখতে অনলাইনেও মনিটরিং করছে আইনশৃঙ্খলা বাহিনী। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। চাহিদা বাড়ছে রংপুরের হাড়ি ভাঙা আমের। দেশের বাজার ছাপিয়ে সুস্বাদু এই আম যাচ্ছে বিদেশেও। এবছর জার্মানি, থাইল্যান্ড ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রফতানি হচ্ছে এই আম। চলতি বছর 250 কোটি টাকার আম বিক্রির আশা ব্যবসায়ীদের। আলী হায়দার অনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। স্বাদে গন্ধে অতুলনীয় আঁশবিহীন রংপুরের হাড়ি ভাঙা আম। রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ ও আশপাশের আরও 5টি ইউনিয়নে এ আমের চাষ হয়। চাহিদা বাড়ায় চাষের বিস্তৃতি বেড়েছে। এবার প্রায় 2000 হেক্টর জমির আম গাছে হাড়ি ভাঙা ধরেছে। চলতি বছরের 12 ফেব্রুয়ারি আঞ্চলিক ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পায় রংপুরের হাড়ি ভাঙা। এরপর থেকেই চাহিদা আরও বাড়ে। রংপুরের চাহিদা আমরা মেটাচ্ছি, এটা সারা বাংলাদেশে যাচ্ছে, কারণ আমাদের হাড়িভাঙা রংপুরের সব থেকে বিখ্যাত আম, এজন্য এটা একটু বেশি চলে। চাহিদা বেড়েছে বিদেশেও। দেশের গণ্ডি পেরিয়ে হাড়িভাঙা যাচ্ছে জার্মানি, থাইল্যান্ড ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে। এটা অন্যান্য আমের তুলনায় আসলে ভালো আমাদের রংপুরের, এই জন্য এই আমটা আর কি রংপুরের জন্য বিখ্যাত। সারা বাংলাদেশে আমি দেখি যে এটা অন্যান্য কান্ট্রিতেও এই আমাদের হাড়িভাঙা আমটা চলে যায়। আমাদের এই আমগুলো আমাদের মানে রংপুরের চাহিদা মিটিয়ে বৈদেশিক বিদেশেও যাচ্ছে। প্রতিদিন পদাগঞ্জ সহ নগরীর সিটি বাজার
কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বসে হাড়িভাঙার বাজার। বিভিন্ন জেলা থেকে আসা আড়তদারদের ভিড়ে জমজমাট আম বাজারগুলো। ল্যাংড়া আছে, খিরসা আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, হাড়িভাঙা, আম্রপালি। এবার আশা করা যায় লাভ হবে, একটু আমের দাম বাড়ছে। এবছর প্রতি হেক্টর জমিতে 16 মেট্রিক টন হাড়িভাঙা পাওয়ার আশা কৃষি বিভাগের। সে হিসাবে এবার উৎপাদনের পরিমাণ 30,200 মেট্রিক টন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। দ্রুত এগোচ্ছে শেরপুর ময়মনসিংহ বিকল্প মহাসড়ক। বাস্তবায়নের পর বদলে যাবে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। এতে দুই জেলার মধ্যে দূরত্ব কমবে 20 কিলোমিটার। শেরপুর প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট, জানাচ্ছেন রত্নাজমান। বর্তমানে শেরপুর ময়মনসিংহ যোগাযোগের প্রধান সড়ক হল শেরপুর নকলা ফুলপুর ময়মনসিংহ। এই সড়কে দুই জেলার দূরত্ব 69 কিলোমিটার। নতুন সড়ক হয়ে গেলে শেরপুর ময়মনসিংহ দূরত্ব 20 কিলোমিটার কমে যাবে। একমাত্র সড়ক যোগাযোগ সর্বস্ব জেলা শেরপুরের সঙ্গে ময়মনসিংহের এই সড়কে বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা। ময়মনসিংহের সঙ্গে যোগাযোগের কাঙ্ক্ষিত এই সড়কটি শেরপুরের গ্রামীণ জনপদ দিয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র পার রহমতপুরে পৌঁছবে। এই ব্রহ্মপুত্র সেতু নির্মাণে বড় বাধা ছিল। আর 358 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের পরাণগঞ্জ রহমতপুরের ব্রহ্মপুত্র নদ ও রেল লাইনের উপর দিয়ে নির্মাণ হচ্ছে 1471 মিটারের একটি বিশাল দৃষ্টিনন্দন সেতু। রাস্তাটা হইলে মনে হয় সুন্দর হবো, কাছে হবো, আমরা ইন্ডিয়া টাকা জমগা সিরিয়াস হয়ে থাকে। এই রাস্তাটা যদি সুন্দর মতো করেন তাহলে মনে করেন এই রাস্তাটা করলে আমাকে সুবিধা হইতেছে। কৃষি পণ্য সরবরাহে কিন্তু আমাদের ব্যাপক একটি ভূমিকা রাখবে। এই প্রকল্পটি 1042 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের দায়িত্ব সরকারের শেরপুর ও ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের। কাজ শেষ হবে 2026 সালের মধ্যে। করতে হবে বড় অন্তত 8টি ব্রিজ ও শতাধিক ছোট মাঝারি কালভার্ট। প্রকল্পের আওতায় মোটামুটি 40 কিলোমিটার সড়ক, একটি প্রায় 1500 মিটারের মতো দীর্ঘ সেতু, এছাড়া ছোট ছোট আরও 5-6টি সেতু সহ আনুষঙ্গিক যে উন্নয়ন আছে সেগুলো করা হবে। এই মহাসড়ককে ঘিরে শেরপুর জেলা সহ এই অঞ্চলের মানুষের যোগাযোগ সহ জীবন ব্যবস্থায় গতি আসবে। রত্নাজামান, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে ঝরছে বৃষ্টি, সপ্তাহ জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস। চট্টগ্রাম সিলেটে ভূমি ধসের শঙ্কা। আদালতে না গিয়ে অডিও ভিডিওতে বিচার কাজে অংশগ্রহণ, উপেক্ষিত সুপ্রিম কোর্টের নির্দেশনা। সাংগঠনিক শক্তি হারিয়েছে জঙ্গিরা, বলছে সিটিটিসি। হোলি আর্টিজান মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।